তখন একটি সৈনিক বলে, যদি এটা সত্যি হয় তাহলে তো আসলেই অসাধারণ। তখন আরেকজন সৈনিক বলে, চুপ থাকো, এমনটা কখনোই হতে পারে না। 70টা শট নষ্ট করার পর হয়তো সে হার মেনে নিয়েছে। এখন দেখো এগুলোতেও ধারটার আছে কিনা, একদম ফালতু। তখন তো সিলফা তাদের কথা শুনছিল আর ফুল ছিল। এসব কথা বলার পর যখন ওই সৈনিকটি তার খোলের ভেতর তার শটটি রাখতে যায়, সে দেখে তার খোল 2 ভাগ হয়ে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য 7th প্রিন্স অ্যানিমের এপিসোড 3। তো গাইস, আমি কিন্তু কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেই। এই কথাটা কেন বললাম? আমার ভিডিও প্রতি সপ্তাহে আসে, তবে এর পেছনে কিছু কথা আছে। আমি আমার ভিডিওর প্রতিটি লাইনই বাংলায় ট্রান্সলেট করে বলার আগে অনেক রিসার্চের পর সেটা ইউজ করি। যেমন ধরুন, এই লাইনটা এখানে বললে মানায় কিনা, এটা শুনতে একটু বোরিং লাগে কিনা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনারা যদি আমাকে আমার ভিডিওর যে কোনো একটি লাইনের ব্যাখ্যা চান, তাহলে কিন্তু আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। আর এক্সপ্লেন মানেই কিন্তু কোনো একটা বিষয়কে গুছিয়ে উপস্থাপন করা। তো আমি একটু সময় নিয়ে কাজ করলে সেই কাজটা আরো বেশি ভালো করে করতে পারি। আর এমনিতেও আমি সবসময় ফ্রি থাকি না, তো আমি আমার কাজ শেষ করে যখন ফ্রি টাইম পাই, সেই সময়টাই আমি আমার এই কন্টেন্ট নিয়ে কাজ করি। তো আমি একটা সময় প্রচুর অ্যানিমে দেখতাম, তখন কিছুই করতাম না, সম্পূর্ণ ফ্রি ছিলাম। কিন্তু এখন এই সময় এসে রেসপন্সিবল হওয়ার পর আমি এখন চিন্তা করি যে এত বড় অ্যানিমে নলেজ দিয়ে কি করব যদি সেটা কাজেই না লাগাতে পারি। আর তাই আপনাদের জন্য এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা। আর আমি চাই আপনারা যেন এক্সপ্লেনেশনকে হেট না করেন, এই কাজটাকে যেন আপনারা ভালোবাসতে পারেন, যেন আপনারা এই ধরনের কন্টেন্ট দেখে মজা পান। তবে গাইস, আমিও কিন্তু 8-10 মিনিটে একটি সম্পূর্ণ সিজনকে কভার করার ভিডিও বানাতে পারি। 20 মিনিটে একটা অ্যানিমে সম্পূর্ণ দেখা শেষ। ইউটিউবে এমন ভিডিও অনেক আছে। আর আমি তাই আপনাদেরকে প্রথমে এই কথাটা বলেছিলাম যে আপনাদেরকে কোয়ালিটি বেশি দিতে চাই, কোয়ান্টিটি নয়। আমার যদি 10 জন সাবস্ক্রাইবার থাকে, ওই 10 জন সাবস্ক্রাইবারই যেন আমার কন্টেন্টকে পছন্দ করতে পারে। 100 সাবস্ক্রাইবার হয়ে 90 জনই আমাকে ঘৃণা করুক, আমি এমনটা চাই না। আমি চাই আমার কন্টেন্ট যারা দেখবে তারা যেন আমাকে মনে রাখতে পারে। এক কথায় আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের মধ্য দিয়েই কাজ করে যেতে চাই। এ বিষয়ে আর কথা না বাড়াই, তো টপিকে ফেরা যাক। 7th প্রিন্স, এই অ্যানিমের এপিসোড 3, এটা কিন্তু গাইস আরও ইউনিক হতে চলেছে। আর এই ভিডিওতে যা ঘটবে গাইস, তা দেখে আপনারা আবার সারপ্রাইজড হয়ে যাবেন। আর আপনারা আগের ভিডিওটাও অনেক পছন্দ করেছেন, তো পরবর্তী এপিসোডের জন্য এই ভিডিওতে আপনারা 50টি লাইক কমপ্লিট করবেন। এই ভিডিওর হাইপ অনুযায়ী এটা আপনাদের আজকের লাইক টার্গেট। আশা করি এটা আপনারা কমপ্লিট করবেন। তো গাইস, অনেক কথা বলার পর চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোড 3 শুরুতেই আমরা আগের এপিসোডের কিছু সিন দেখতে পাই। তাও অনেক ভয় পেয়েছিল এবং বলে, এটা এখানে কি করছে? লয়েড বলে, এটা কেমন ধরনের ক্রিয়েচার তাও? তুমি জানো এটার বিষয়? তাও বলে, আরে চিন্তার কোনো বিষয় নয়, তুমি ডনজন থেকে বের হয়ে যাও, আমি এটাকে দেখে নেব। লয়েড বলে, কিন্তু আমি তো দেখতে চাই। এটা বলতে না বলতেই তাও দৌড়ে এসেই ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে লয়েডকে অনেক জোরে একটা পুশ করে, ধাক্কা দেয়। তখন তাও বলে, আই এম সরি। আর নিমিষেই লয়েড ওই স্থান থেকে গায়েব হয়ে যায়। তাও তাকে এত জোরে ধাক্কা দিয়েছে। তাও বলে, তুমি এর মাধ্যমে একেবারে ডনজনের বাহিরে গিয়ে পড়বে, হতে পারে এর জন্য তোমার কিছু হাড়গোড়ও ভেঙে যাবে। তখনই আমরা দেখি ওই স্কেলেটন তার হাতে ক্রিস্টাল টাইপের এক ধরনের ম্যাজিক কাস্ট করে, আর সে ওইটা দিয়ে তাওয়ের উপর অ্যাটাক করে। তখন তাও ডিফেন্স করতে করতে বলে, কিন্তু এটা তো মৃত্যুর থেকে ভালো। অর্থাৎ সে যে লয়েডকে ধাক্কা দিয়েছে, আসলে সে লয়েডকে বাঁচাতে চায় এর জন্য। তখন তাও ডিফেন্স করতে করতে আরো বলে, আমি তো ভাবতেই পারছি না যে এত সাধারণ একটা ডনজনের ভিতরে এত ভয়ঙ্কর মনস্টার কিভাবে থাকতে পারে। এ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারাররাও এর সামনে কখনোই টিকতে পারবে না। কিছু করতে হবে যেন কোনো মতে রবার্ট এই স্থান থেকে বেঁচে বের হয়ে যেতে পারে। তখন তো গাইস আমি ভাবি, মেয়েটা এসব কি বলে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দুটি গবলিনকে দেখতে পাই। তখন লয়েড উড়ে যেতে যেতে বলে, আমার এমনটা মনে হচ্ছে যেন সে আমাকে বের করে দিয়ে বলল গেট আউট, কিন্তু আমার এখনো ডনজন আর কি এর বিষয়ে অনেক কিছু জানা বাকি। তখনই লয়েড তার শিল্ড অন করে, তারপর সে তার ওই শিল্ডকে এত বড় করে ফেলে যেন সেটা গুহার সাথে এঁটে যায় এবং তার গতি কমে যায়। তো একটা সময় পর সে থেমে যায়। আমরা যে দুটি গবলিনকে দেখেছিলাম সেই দুটি গবলিনও তার শিল্ডের নিচে পিষে যায়, হয়তো এজন্যই তার গতি একটু তাড়াতাড়ি কমেছে। তখন লয়েড বলে, কিন্তু তবুও আমার কি ভিতরে যাওয়াটা উচিত হবে? যদিও আমি ভিতরের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানি না।
তোমার কি মনে হয় গ্রিম? আরে গ্রিম, তোমার কি হয়েছে? আমরা দেখি আসলে তখন গ্রিম কোনো কথা বলছিল না। তখন লয়েড তার হাত উড়াধুরা ঝাড়তে শুরু করে। লয়েড বলে, আরে গ্রিম, উঠছো না কেন? তখন আমরা দেখি গ্রিমের অবস্থা আসলে টাইট। গ্রিম বলে, প্রিন্স লয়েড, দ্রুত ফিরে আসুন। তখন তো লয়েড ভাবে কাম সারছে। তখন লয়েড চিন্তা করে যে সে কি করবে। এরপর সিন চেঞ্জ হয় তাওয়ার দিকে। আমরা দেখি তাও ওই স্কেলেটনটির সাথে এখনো ফাইট করছে, আর তাই সে অনেক আহত হয়ে গেছে। তাও বলে, আমি একে হারাতে পারবো না, আমি আসলেই মরে যাব। যাই হোক, কমপক্ষে এটা তো ভালো হয়েছে যে রবার্ট ঠিক আছে, লয়েডের কথা বলছে। এখন আমাকেও ধীরে ধীরে কেটে পড়তে হবে। তখন ওই স্কেলেটনটি কথা বলে। সে বলে, কি টেকনিক, তাই না? তাও ভাবে এ তো কথা বলতে পারে। তখন ওই স্কেলেটনটি বলে, এ ধরনের অ্যাবিলিটি এই অঞ্চলে সচরাচর কেউ ব্যবহার করে না। আমি একবার এ ধরনের মানুষকে খেয়েছিলাম যে এই অ্যাবিলিটিতে অনেক পারদর্শী ছিল। পরে আমি জানতে পারি সে একজন সাধারণ জাদুকর ছিল। তোমাদের মতো অ্যাডভেঞ্চারার্সদের আমি জীবিত খেয়ে ফেলি, আর তোমাদের অ্যাবিলিটি আমি আমার করে নেই। কিন্তু আমার মনে হয় তুমি আমার খাদ্য হওয়ার যোগ্য নও। কিন্তু এখানে যে ছেলেটা ছিল সে আমার অ্যাটাকের অনেক ভালো প্রতিরোধ করেছে। তখন তাও বলে, তুমি আর রবার্ট একে অপরের থেকে একদমই আলাদা নও। তোমরা দুজনেই জ্ঞান পিপাসু, আর তার জন্য তোমরা মরিয়া। কিন্তু আমার মনে হয় সে তার পথে অসাধারণ কোনো ক্রিস্টাল অবশ্যই পেয়ে যাবে। কিন্তু জানো, আমি একটা বিষয় খুব আনন্দ পাচ্ছি। এখানকার লোকেরা কি টেকনিককে একটা বিচ্ছিন্ন টেকনিক মনে করে। তবে লয়েড বলেছে সে এতে ইমপ্রেস হয়েছে। স্কেলেটন বলে, যত সব অযথা কথাবার্তা। তখন তাও একটা ব্রিদিং করে। এরপরই সে ওই স্কেলেটনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখি ওই স্কেলেটনটি একটা শিল্ড তৈরি করেছে। সে বলে, যত সব আবর্জনা। তখন তা অনেক রেগে যায়। তাও বলে, তোমার ভাবনায় আমার কিছু যায় আসে না। সে ওই শিল্ডের উপর আঘাত করতে করতে বলে, আমার 5 বছর বয়স থেকে শুরু করে এই পর্যন্ত আমি আমার উৎসাহ, আগ্রহ আর একাগ্রতা দিয়ে কি টেকনিক শিখেছি। তারপর আমরা দেখি ওই শিল্ডটি মাটির ভেতরে অর্ধেক ঢুকে যায়। তারপর তাও আবার অ্যাটাক করে এবং বলে, বছরে 365 দিন আমি শুধু এটাই করেছি। এটা আমার প্রেম, ভালোবাসা, ভালো লাগা সবকিছু। সে পাগলের মতো অ্যাটাক করছিল আর যা মনে আসে তাই বলছিল। অর্থাৎ সে অনেক রেগে গিয়েছিল। তখন আমরা দেখি ওই শিলটা ভেঙে যায়। তাও বলে, তোর থতমা আমি ভস্কায়া ফালামু। তখন তাওয়ের ঘুষির ঠেলায় ওই শিলটি গিয়ে একটা দেয়ালের সাথে অনেক জোরে বাড়ি খায়। তাও বলে, তাওয়ের ঠেলা এবার সামলা। এরপর বলে, ফুল পাওয়ার কি ব্লাস্ট একটু বেশি ব্যবহার করে ফেলেছি। মনে হয় না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো, অনেক ক্লান্ত হয়ে গেছি। গাইস, এই মেয়েটা নিজেই বলল এ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারাররাও এই ক্রিয়েচারটাকে সামলাতে পারবে না, আর সে তো একজন বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, সে কিভাবে পারবে? যাই হোক, তখন আমরা দেখি ওই স্কেলেটনটা তাওয়ের পেছনে উপরে ভাসমান অবস্থায় রয়েছে। তুমি যে কি পাওয়ার ইউজ করেছো আর আমি যে শিল্ড তৈরি করেছি, তোমার এই শক্তি আমার কনিষ্ঠ আঙ্গুলের কাছাকাছিও আসতে পারেনি। তুমি শুধু তোমার জীবনের সময় নষ্ট করেছো, সবকিছুই বৃথা, আর তুমি কোনো কাজের নও। তখন তো তাও দুঃখে কষ্টে ক্ষোভে ফেটে পড়ে। স্কেলেটনটি বলে, আর তাই এটা বলেই সে তার ম্যাজিক দিয়ে তাওয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখি স্কেলেটনের ওই ক্রিস্টাল ম্যাজিক ফেটে যায়, আর তাও লয়েডের পাশে শিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। লয়েড বলে, কি হলো তাও, এত তাড়াতাড়ি হারা উচিত নয়। ঠিক আছে, আমি একে দেখে নিচ্ছি। তখন তো তাও আবার পুরাই হ্যাং খায়। আমার একটু আবার তাড়া আছে, এখানের ঝামেলাটা শেষ করে একটু দ্রুত যেতে হবে। তারপর লয়েড একটা হাসি দিয়ে বলে, চলো তাহলে শুরু করি শিকার। স্কেলেটন বলে, আসো তাহলে তোমারেও খাইয়া দেই। তখন তো তাও ভাবে এই দুইটা কি কইতেছে, সব মাথার উপর দিয়ে যাইতেছে। তখন তাও বলে, আরে রবার্ট, এটা কি কোনো সুরক্ষা বলয় নাকি? এটা কিভাবে হলো, আর তুমি এখানে কি করছো? তখন তাও রবার্টের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পারে। এরপর তারা দুজনই তাদের অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে কাস্টিং শুরু করে। আমরা দেখি কাস্টিং করতে করতে লয়েড তার শিল্ডের মধ্য দিয়ে টেলিপোর্ট হয়ে যায়, আর সে চিতাবাঘের মতো থাবা বসিয়ে ওই স্কেলেটনের পিছনে চলে যায়। লয়েড তখন একসাথে অনেক কি এনার্জি জমা করে। সে কি টেকনিক দিয়ে ফাইট করার চিন্তা ভাবনা করছে। তখন স্কেলেটন আর তাও দুজনেই লয়েডের আলাদা দুটি ম্যাজিক দেখে অনেক চমকে যায়। স্কেলেটন লয়েডের টেলিপোর্ট ম্যাজিক দেখে বলে, কি ছিল এটা? এটা কি আলটিমেট স্কিল অফ এয়ার ক্লাস স্পেলের ফুল স্প্রিন্ট ছিল? তাও আবার কাস্টিং ছাড়া। লয়েড তার শিল্ড থেকে এত দ্রুত তার পেছনে এসে পড়েছে। এই বিষয়টা দেখে ওই স্কেলেটনটা অবাক হয়ে গেছে। আর তাও তার ব্রিদিং দেখে বলে, বাহ, কি সুন্দর, আসলেই অসাধারণ ব্রিদিং। তখন লয়েড ভাবে এই কি টেকনিক আর ম্যাজিকের কম্বোটা। এটা বলতে না বলতেই ওই স্কেলেটনটা তার ক্রিস্টাল ম্যাজিক দিয়ে লয়েডের উপর অ্যাটাক করে দেয়। আর তখনই লয়েড একটা শিল্ড তৈরি করে ফেলে। স্কেলেটনটা তার শিল্ডের উপর অ্যাটাক করতে করতে বলে, শালা এই শিল্ডটা কি দিয়ে তৈরি করছে? এত মারি তাও ভাঙে না।
লয়েড বলে, হয়তো এবার আমি এটা করতে পারবো। তখন তার তাওয়ের একটা কথা মনে পড়ে। সে বলে, শুধু ফোকাস করো রবার্ট। লয়েড বলে, আমি সেটাই করার চেষ্টা করছি। নিঃশ্বাস আরো গভীরভাবে নিতে হবে। তখন সে তার ব্রিদিং দিয়ে তার ম্যাজিক্যাল পাওয়ারের সাথে কম্বো করে। লয়েড বলে, বাতাসকে ফুসফুসের ভেতরে নিয়ে আরো দ্রুতগামী করতে হবে। তখন আমরা শুনতে পাই কেউ অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে গুনগুন করে কাস্ট করছিল। হতে পারে এটা লয়েডের সেকেন্ডারি ভয়েস। তখন লয়েড বলে, ফুল স্প্রিন স্পেল ফোর্স। এরপর সে তার ভেতরে একটা কি টর্নেডো তৈরি করে। তখন আমরা দেখি লয়েড তার শিল্ড নিয়ে অনেক দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। ওই সময় লয়েড বলে, ফুসফুসে আরো বেশি বাতাস নিতে হবে, আরো বেশি, আরো বেশি। সে এত পরিমাণে কি কালেক্ট করছিল যেটা তাও কখনো কল্পনাও করতে পারেনি। তখন লয়েডের এত দ্রুত ছোটাছুটি আর ডিফেন্স দেখে ওই স্কেলেটনটি বলে, তুমি আসলেই অনেক ভালো করছো। এটা বলার পর ওই স্কেলেটনটি তার আরো শক্তিশালী ক্রিস্টাল ম্যাজিক দিয়ে লয়েডের উপর অ্যাটাক শুরু করে। তখন আমরা দেখি লয়েড তো আরো বেশি ব্রিদিং করছে। আর তখন সে ব্রিদিং করতে করতে বলে, সুরক্ষা বলয় বাতাসকে বাধাপ্রাপ্ত করছে। এটা দেখে তো তাও পুরাই টাসকি খেয়ে যায়। তখন তো তাও হয়তো ভাবছে এটা মাল না, এটা তো একটা জিনিস। তখন লয়েড তার সুরক্ষা বলয় ভেঙে ফেলে। তাও বলে, আরে তুমি তোমার সুরক্ষা বলয় কেন ভাঙলে? স্কেলেটন বলে, ধরছি বলদারে। সে হাসে আর বলে, তুমি এখন আমার সঠিক লক্ষ্যে আছো। তারপর স্কেলেটনটি তার সকল ক্রিস্টাল দিয়ে লয়েডের উপরই অ্যাটাক করে দেয়। আমরা দেখি লয়েড তখন ঝুলন্ত অবস্থায় ব্রিদিং করছে। আমি বুঝতে পারছি না গাইস, এ কি পরিমাণে ব্রিদিং করছে। এই পাগলায় আবার কি অ্যাটাক করবে? শুধু ব্রিদিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমার মনে হচ্ছে গাইস একটু পরে হয়তো ওই স্কেলেটনের ওপর অ্যাটাকের বৃষ্টি হবে। যাই হোক, তখন লয়েড স্কেলেটনের অ্যাটাক থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঝুলে ঝুলে বাঁচার চেষ্টা করছে এবং ব্রিদিং করে যাচ্ছে। তখনই তাও বলে, এমনটা নয় যে স্কেলেটনটা অ্যাটাক করতে পেরেছে, সে নিজেই নিজের সুরক্ষা বলয় রিলিজ করেছে, যেন সে আরো বেশি ব্রিদিং করতে পারে, আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য। তখন আমরা দেখি গাইস, লয়েড তার আরো একটি অথেন্টিক পাওয়ার আনলক করে। লয়েড বলে, কি টেকনিক এবং ম্যাজিক্যাল পাওয়ারকে একসাথে মিলাতে হবে। তারপর আমরা দেখি সে ওই দুইটাকে মিলানোর চেষ্টা করছে। এরপর তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই লয়েডের হাতে কি টেকনিক আর ম্যাজিক দিয়ে তৈরি করা সেই পাওয়ারটি অ্যাক্টিভ করেছে। এরপরও লয়েড এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ওই ক্রিস্টালগুলো থেকে বাঁচার চেষ্টা করছে। তখনই এক মুহূর্তের জন্য আমরা হঠাৎ করে দেখি তার হাতে থাকা সেই ম্যাজিক্যাল পাওয়ারটি সে ওই ক্রিস্টালগুলোর দিকে ছুঁড়ে মারে আর নিমিষেই ওই ক্রিস্টালগুলো ধ্বংস হয়ে যায়। তখন তারা দুজন তো এটা দেখে অবাক। লয়েড বলে, আমি তার কাছে পৌঁছতে পারলাম না, অ্যাটাকটা খুবই দুর্বল ছিল। সে ওই স্কেলেটনের কথা বলছে। তারপর আবার বলে, কে আরো ধারালো আর তীক্ষ্ণ করতে হবে, যেন সেটা আরো বেশি দূর পর্যন্ত যেতে পারে। তখন লয়েড তার কি টেকনিক দিয়ে স্কেলেটনটির ওপর আরো ভয়ঙ্কর অ্যাটাক করতে শুরু করে। আর তখন স্কেলেটনটি তার ক্রিস্টাল দিয়ে ডিফেন্স তৈরি করে। এরপর লয়েড তো একাধারে অ্যাটাক করেই যাচ্ছিল আর ওই স্কেলেটনটি সেটা বারবার ডিফেন্স করার চেষ্টা করছিল। এতক্ষণ স্কেলেটনটি একাধারে অ্যাটাক করছিল, এবার অ্যাটাক করার পালা আসে লয়েডের। তখন সে অনেক মজাদার একটা হাসি দিচ্ছিল। হাসিটা অনেকটা লুফির মতো শোনা যাচ্ছিল। তখন সে ওই স্কেলেটনটিকে বলে, একবার মাইর খাইয়ে ডিফেন্স করোস ভীতু একটা। তারপর সে আবার পাগলের মতো অ্যাটাক শুরু করে। তখন তো স্কেলেটনটি অনেক ভয় পেয়ে যায়। ডনজনের ভেতরে থাকা ক্রিয়েচারের কখনো কোনো ইমোশনস থাকে না, কিন্তু লয়েডের এই অ্যাটাক দেখে তার ভিতরেও ভয় চলে আসে। তো তখন ওই স্কেলেটনটি বলে, সে একাধারে অ্যাটাক কিভাবে করতে পারছে, তাও আবার কোনো কাস্টিং ছাড়া। তাহলে এটা কি টেকনিক? অসম্ভব, হতে পারে না। আমি তো ভেবেছিলাম সে একজন সাধারণ জাদুকর, আর তার কি টেকনিক আমার ম্যাজিকের সাথে কখনোই মোকাবিলা করতে পারবে না। তখনই আমরা দেখি লয়েড অ্যাটাক করতে করতে ওই স্কেলেটনের সর্বশেষ ডিফেন্সও ভেঙে ফেলে আর একটি অ্যাটাক গিয়ে ওই স্কেলেটনের উপর লাগে। তখন আমরা দেখি লয়েড তার হাতে আরো কি বানাচ্ছে এবং বলে, আরো বেশি তীক্ষ্ণ হও, আরো বেশি ধারালো হও, আর সেগুলো ওই স্কেলেটনের দিকে ছুঁড়ে মারে। এরপর লয়েড তার হাতে সর্বশেষ সবচেয়ে ধারালো একটি কি অ্যাক্টিভ করে আর স্কেলেটনটি তার নিজের জন্য ডাবল ব্যারিয়ারের সর্বোচ্চ ডিফেন্স অ্যাক্টিভ করে। তারপর সে তার ওই কি পাওয়ারটা ওই স্কেলেটনের দিকে ছুঁড়ে মারে। তো তখন আমরা দেখি স্কেলেটন আর শিল্ড তো থাক দূরের কথা, দেয়াল পর্যন্ত দুই ভাগ হয়ে যায়। এই বিষয়গুলো দেখে তা অনেক চমকে যায়। তখন তো লয়েড বলে, অবশেষে আমি এটা করতে পারি। সে যে কি টেকনিক শিখে ফেলেছে তার কথা বলছে। তারপর তারা আবার ওই সিন্দুকের কাছে যায়। তখন তাও বলে, তার মানে এতক্ষণ শুধু সময় নষ্টই হয়েছে। এরপর লয়েড ওই সিন্দুক থেকে একটি ছুরি বের করে। তাও বলে, আমরা এত কষ্ট করেছি তার পরিবর্তে এটা পেলাম।
লয়েড বলে, তুমি জানো এর মধ্যে অনেক ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। তাও বলে, জাদু থাকলেই বা কি, তার সঠিক ব্যবহার তো জানতে হবে। লয়েড বলে, আচ্ছা শোনো, আমি কি এটা নিতে পারি? তাও বলে, আমার কোনো সমস্যা নেই, তুমি চাইলে নিতে পারো। তখন তাও লয়েডকে দেখে মনে মনেই অনেক খুশি হয়। তখন আমরা দেখি সিন্দুকটা মাটির নিচে ডুবে যাচ্ছে। লয়েড বলে, আরে এটা কি হচ্ছে? তাও বলে, সিন্দুক থেকে গুপ্তধন বের করার পর এমনটাই হয়, এরপর ডনজন ধ্বংস হয়ে যায়। তখন লয়েড বলে, এটা অনেকটা টিকটিকির লেজের মতো, দেহ থেকে আলাদা হয়ে গেলেও তার জীবন বাঁচানোর চেষ্টা করে। ও, এখন বুঝতে পেরেছি, গুপ্তধনের সিন্দুক আসলে ওই জায়গাটার কোড যাকে আমরা ডনজন বলি। তারপর লয়েড ওই সিন্দুকটি টেনে বের করার চেষ্টা করে। গাইস, ওইদিকে মাটির উপর ঢেউ উঠে গেছে আর এখনো সে সিন্দুক নিয়ে টানাটানি করছে। যাই হোক, লয়েড আরো বলে, এটা ততক্ষণ তো মাটির উপরেই থাকার কথা যতক্ষণ এর উপর কোনো ম্যাজিক্যাল বস্তু না পড়বে। তারপর এটা নিজেকে মাটির ভিতরে টেনে নিয়ে তার আশেপাশে নতুন একটি ডনজন তৈরি করে। আর যে অ্যাডভেঞ্চাররা হেরে যায় তাদের জিনিসপত্র নিয়েই এটা এগিয়ে যেতে থাকে। তো তখন তো তাও নিষ্পাপ মনে তার সকল কথা শুনছিল। ওইদিকে ডনজন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু লয়েডের ভাষণ থামছে না। যাই হোক, তখন লয়েড আরো বলে, কিন্তু যখন এই সিন্দুকটা নিজেই হেরে যায় তখন সে তার একটা জিনিস দিয়ে দেয়, কিন্তু বাকি জিনিসগুলো নিয়ে আবার পালিয়ে যায়। লয়েড ওই সিন্দুকের প্রতি তার শত্রুতা প্রকাশ করছে। আসল জিনিসটা তো এই সিন্দুকের মধ্যেই রয়েছে, এটা ছাড়া যাবে না। আমাদের পরিশ্রম সফল হয়েছে, তাও চলো এটা খুলি। তাও বলে, আরে আমাদের উপর পাহাড় ধসে পড়বে, এখান থেকে জলদি বের হও। তখন লয়েড ওই সিন্দুকটি উঠিয়ে ফেলে। আমরা দেখি ওই ডনজনটি প্রায় ধ্বংস হয়ে গেছে। লয়েড আর তাও ওই ডনজন থেকে বের হতে পেরেছে, কিন্তু অবশেষে তারা ওই সিন্দুকটি আর বাইরে আনতে পারেনি। তখন লয়েড বলে, এটা মাটির নিচে আবার শক্তি সঞ্চয় করতে থাকে যতক্ষণ পর্যন্ত এটা আবার না ডনজন হয়ে যায়। তাও বলে, তো এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে একজন মেজ, তাও আবার অনেক শক্তিশালী। কিন্তু শেষে তুমি ম্যাজিকের পরিবর্তে কি টেকনিক কেন ব্যবহার করেছো? এটা কি তুমি আমার জন্য করেছো যে সে আমাকে নিয়ে ঠাট্টা করছিল? লয়েড বলে, আমি ভেবেছিলাম এটা অনেক ইন্টারেস্টিং হবে। তাও বলে, আমি জানতাম। তখনই লয়েডের একটা বিষয় মনে পড়ে। লয়েড বলে, ও, আমাকে তো বাড়ি ফিরে যেতে হবে, অনেক লেট হয়ে গেল। তখন তাও লয়েড উড়ে যেতে যেতে বলে, রবার্ট শোনো, তুমি সবার শেষে যে অ্যাটাকটি করেছিলে তার নাম হলো সিক্রেট কি ব্লাস্ট টেকনিক। আমি তো আমার ক্ষেত্রে এটা কখনো কল্পনাও করিনি, আর তুমি সেটা করে দেখালে। আমিও অনেক পরিশ্রম করে একদিন হব অসাধারণ শক্তিশালী ক্ষমতাবান একজন মেয়ে। লয়েড বলে, তাহলে তো অনেক ভালো হবে। এটা বড় কথা নয় যে এটা ম্যাজিক নাকি কি টেকনিক, কিন্তু নিজেকে ক্ষমতাবান করে গড়ে তোলার মজাই অন্যরকম। এটা বলার পরেই সে ঠাস করে উড়ে যায়। তখন তাও যেতে যেতে বলে, হ্যাঁ, আমি পরিশ্রম করব যেন একদিন তুমি আবার আমার কাছে ফিরে আসো, আমি কথা দিলাম। তখন লয়েড উড়ে যাওয়ার সময় তাও আবার ভাবে, আরে আমি তোমাকে খুঁজে বের করবো কিভাবে, তুমি তো আমাকে তোমার ঠিকানাই দিলে না। এরপর লয়েড উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সে তার প্রাসাদে ফিরে আসে। সে প্রাসাদে এসেই দেখে গ্রিম আধমরা হয়ে পড়ে আছে। তখন লয়েড চিৎকার করে বলে, গ্রিম, কি হয়েছে তোমার? তখন গ্রিম বলে, ওই মহিলাটা কি আসলেই মানুষ না অন্য কিছু? তখন পাস্টের কিছু সিন দেখানো হয়। সিলফা গ্রিমকে বলছে, লয়েড শুনুন, আমি বুঝতে পারছি না আপনি এত দুর্বল কিভাবে হয়ে গেলেন। তখন সিলফা গ্রিমকে তাড়া করতে শুরু করে। তারপর সে গ্রিমকে উড়াধুরা মাইট দেয়। লয়েড গ্রিমের পাশে বসে আছে এবং গ্রিম কান্না করে আর বলে, এমনটা কেউ কারোর সাথে করে? আমারে মাইরা পুরা ভর্তা বানায় দিছে, আমার মতো নিষ্পাপ ডিমনকে পাগলের মতো পিটাইছে। এভাবে একটা মানুষ ডিমনকে মারতে পারে? সে আমারে নিয়ে ফুটবল খেলছে। তখন তো লয়েড গ্রিমের এ সকল কষ্ট চুপ হয়ে শুনছিল। এরপর সিন চেঞ্জ হয়। গ্রিম বলে, তাহলে এই ফালতু ছুরিটার জন্য আমার উপর এত ভাঙচুর চালানো হয়েছে? লয়েড বলে, আমি আগেই সরি বলেছি, আর এটা কোনো ফালতু জিনিস নয়, অনেক কাজে আসবে। তারপর লয়েড এক বোল গরম পানি নিয়ে বলে, প্রথমে ছুরিটাকে গরম পানিতে ডুবাতে হবে, তারপর এর ওপরের ময়লা প্রলেপ ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। লয়েড ওই ছুরিটি পরিষ্কার করার পর তার উপর থেকে একটি প্রলেপ পায়। লয়েড বলে, আমি ঠিকই ভেবেছিলাম, এটা আসলে মানা এসেন্স দিয়ে লেখা। গাইস, এখানে মানা এসেন্স হলো এমন এক ধরনের শক্তি যেটাকে ম্যাজিক্যাল পাওয়ারও বলতে পারেন, আর লয়েডের হাতে থাকা ওই কাগজটি সেই মানা এসেন্স দিয়েই লেখা হয়েছে। তখন লয়েড আরো বলে, এই ক্যাটালিসের ব্যবহার এনচ্যান্টমেন্ট ম্যাজিকে করা হয়, যার মাধ্যমে যে কোনো হাতিয়ারকে আরো বেশি শক্তিশালী করা যায়। আর আমি যতদূর বুঝতে পারছি এই ছুরিতে যা লেখা হয়েছে তার মাধ্যমে এই ছুরিটাকে বুস্ট করা যাবে। গ্রিম বলে, তাহলে তো আপনি একটা এনচ্যান্টমেন্ট ম্যাজিক শেখার সুযোগ পেয়ে গেলেন মাস্টার। লয়েড বলে, এটা এতটাও সহজ হবে না। তখন লয়েড ওই ম্যাজিক্যাল পেপারটা একটা বিকারের মধ্যে ডুবিয়ে রাখে। কিছুক্ষণ পর সে ওই বিকারটাকে উড়াধুরা ঝাঁকি দেয়।
লয়েড বলে এটা দেখার পর যে এই ছুরির ওপর মানা এসেন্সের এনচ্যান্টমেন্ট ছিল, আর এ ধরনের এনচ্যান্টমেন্ট খুবই মুশকিল হয়, আর তাই এটা অনেক মূল্যবান। যদি এনচ্যান্টমেন্টের কাস্টিং ব্যর্থ হয় তাহলে কাস্ট এবং হাতিয়ার কোনোটিই কাজ করবে না, আর তাই মানা এসেন্সের যাচাই করে আমরা নিজেরাই এটা তৈরি করব। এরপর লয়েড কাস্ট করে ওয়াটার স্পেল সুপার ক্লাস পিউরিফাই সাপ্লাই। ম্যাজিক করতে করতে লয়েড বলে এই স্পেলের মাধ্যমে পানিকে সম্পূর্ণ পিউরিফাই করা যায়, আর এর পিউরিটি বাড়ানোর মাধ্যমে এর বেস এলিমেন্টও আলাদা করা যায়। তারপর লয়েড এর মধ্যে 3 ধরনের আলাদা আলাদা বিষয়বস্তু দেখতে পায়। সে বলে তার মানে এখানে অয়েল, সিলভার এবং হেমেটাইন রয়েছে। লয়েড ওই 3টি বিষয়বস্তুর নাম বলে। গ্রিম বলে এটা তো এক ধরনের রেয়ার মনস্টারের কোরের পাউডার থেকে পাওয়া যায়, তাই না মাস্টার? আর এগুলো তো সহজে পাওয়াও যায় না। ও গাইস, বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম যে লয়েড ওই সময় ডনজনে বসে হয়তো সিন্দুকটি আনতে পারেনি। আসলে সে সিন্দুকটি নিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু সেটা দেখানো হয়নি। যাই হোক, তারপর লয়েড বলে আমার কাছে ডনজনের কোর রয়েছে, এর মাধ্যমে আমরা মানা এসেন্ট তৈরি করতে পারবো। তারপর তারা দুজনেই বলে তাহলে আমাদের এখন আর লাগবে অয়েল, সিলভার এবং এর সাথে অনেকগুলো হাতিয়ার। এরপর সিন চেঞ্জ হয়, আমরা প্রথমবারের মতো সেলুম কিংডমের রাজাকে দেখতে পাই। তখন লয়েড তার বাবাকে ডাক দিয়ে তার কাছে দৌড়ে যায়। কিং তার হাতে অনেক বড় একটা থলি দেয়, হয়তো এখানে ওই সিলভার রয়েছে। তখন কিং লয়েডকে বলে আপনি কি নিশ্চিত যে আপনার সত্যি কোনো স্বর্ণের প্রয়োজন নেই? লয়েড বলে না, এই সিলভার কয়েনই যথেষ্ট। তখন কিং বলে আমাদের লয়েড কতটা সহজ সরল, তাই না? কিন্তু গাইস, আমরা তো জানি যে লয়েড কতটা সহজ সরল। যাই হোক, কিং আরো বলে সেই ভালো জানে এত সিলভার কয়েন সে কোথায় খরচ করবে। এরপর আমরা দেখি লয়েড একটা ভাটির মধ্যে ওই সকল কয়েন ঢেলে দেয়। লয়েড বলে এই হলো আমাদের সিলভার। এরপর লয়েড সিলভার সাথে ট্রেনিং করতে চলে যায়। তো ট্রেনিং করতে করতে একটা সময় যখন লয়েড সিলভাকে হারাতে পারে না, তখন সে ফুল স্প্রিন্ট ইউজ করে টেলিপোর্ট হয়ে সিলভার পায়ের সামনে চলে আসে। সিলভা বলে আপনি এখনো স্লো প্রিন্স। তারপর লয়েড একটা আর্ট ম্যাজিক কাস্ট করে সিলভাকে চোরাবালিতে আটকে দেয়, কিন্তু তখন সিলভা সেখানে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখি সিলভা আসলে লয়েডের নিচেই লুকিয়েছিল। সিলভা তখন লয়েডকে একটা গুঁতা মারে, আর লয়েড তখন উড়ে যেয়ে এসে সিলভার কোলে পড়ে। লয়েড বলে অবশেষে তুমিই জিতে গেলে। সিলভা বলে হ্যাঁ। তখন লয়েড সিলভাকে একটা পাত্রে করে তেল দেয়। আসলে এখানে সিলভার সাথে লয়েড লড়াই করছিল যে সে যদি জিতে যায় তাহলে সিলভা তাকে একটা পাত্রে অনেকগুলো তেল দিবে। তো তখন লয়েড বলে কিন্তু কথা ছিল আমি যদি তোমাকে ট্রেনিংয়ে হারাতে পারি তাহলে তুমি আমাকে এটা দিবে। সিলভা বলে আরে এত চিন্তা করবেন না, আজ আমি আপনার উপর অনেক সন্তুষ্ট। আমি তো ওই দিন এটাই ভাবছিলাম যে আপনি এত খারাপভাবে কেন লড়াই করছেন, হয়তো আপনাকে ওই দিন এতটা পানিশমেন্ট দেওয়া আমার উচিত হয়নি। তখন তো লয়েড হাসছিল। ওই সময় গ্রিম অনেক চটে যায়। গ্রিম বলে হাড্ডি গুড্ডি ভাঙছে আমার, আর সিম্পাথি বাই বসে, এটা অনেক বড় অবিচার। তখন সিলভা বিড়বিড় করে বলে ম্যাজিক আর তলোয়ারবাজিতে এতটা পারদর্শী, তাও আবার মাত্র 10 বছর বয়স থেকেই, বড় হয়ে প্রিন্স নাইট কমান্ডার হতে পারে না, তার জন্য শর্টমাস্টারের পদও অনেক ছোট। তখন লয়েড চলে যায়, যেতে যেতে বলে ধন্যবাদ তোমাকে এটা দেওয়ার জন্য, বানানো হয়ে গেলে তোমাকে দেখাবো। সিলভা বলে যাই বানান না কেন আশা করি ভালো হবে। তারপর সে ওই তেলটাও ওই সিলভার কয়েনের সাথে মিশায়, আর সেগুলো একসাথে একটা পাত্রে ভাটির উপরে রেখে মিক্স করে, এবং লয়েড বলে এগুলো মিশালেই পাওয়া যাবে মানা এসেন্স। তারপর লয়েড যায় প্রিন্স অ্যালবার্টের কাছে। প্রিন্স অ্যালবার্ট বলে তাহলে আপনি আপনার ম্যাজিক এক্সপেরিমেন্টের জন্য অস্ত্রশস্ত্র চান? তখন প্রিন্স অ্যালবার্টের সামনে অনেকগুলো সৈনিক দাঁড়িয়েছিল। অ্যালবার্ট লয়েডের কাছে এসে বলে আপনি অনেক ভালো জিনিস চেয়েছেন, আপনার ম্যাজিক এতটা পছন্দ, বাহ এটা তো অনেক ভালো। লয়েড বলে হ্যাঁ ঠিক বলেছেন, আর আপনার আন্ডারে অনেক রাজকীয় সৈনিক রয়েছে, তো যদি তাদেরকে একটু বলতেন। তখন অ্যালবার্ট তার সৈনিকদের বলে শুনেছ না প্রিন্স লয়েড কি বলেছে, তো বলুন আপনাদের মধ্যে কে আমার ভাইয়ের হাতে আপনার অস্ত্রকে আরো 100 গুণ বেশি ঘাতক করে তুলতে চান। তারপর সব সৈনিকরা তাদের অস্ত্র দিয়ে দেয় এবং তোতা পাখির মতো বলে হ্যাঁ প্রিন্স, এই নিন আমাদের অস্ত্র, আমাদের অস্ত্রকে আরো বেশি শক্তিশালী করে তুলুন, আর এটা একমাত্র আপনিই করতে পারেন। তখন তাদের মধ্যে 2 জন সৈনিক বিড়বিড় করে বলে আরে আমি আমার তলোয়ার তো কিছুদিন আগেই কিনেছিলাম। তখন আরেকজন বলে ওইটা ভুলে যাও, সে যে ম্যাজিকের কথা বলছে সেটা অনেক মুশকিল, আসল কথা হলো আমরা 10 বছরের একটা ছেলের ওপর ভরসা করছি। তখন আরেকজন বলে আরে তাকে নিষেধ করো না তাহলে। তখন আরেকজন সৈনিক বলে প্রিন্স আদেশ দিয়েছে, না কিভাবে বলবো।
তখন অন্য সৈনিকটি বলে, যার মাধ্যমে আমরা জীবন রক্ষা এবং শত্রু নিধন করি তাকে বাচ্চাদের খেলনা কিভাবে বানাতে পারে। তখন গ্রিম তাদের ওই সকল কথা শুনে বলে, কি সব পাগলামি চলছে এখানে। এরপর আমরা দেখি লয়েড তার কক্ষে প্রস্তুত ওই হাতিয়ারগুলোর উপর এনচ্যান্টমেন্ট ম্যাজিক করার জন্য। তখন গ্রিম বলে, আমরা ম্যাজিকের মাধ্যমে এই সকল অস্ত্রকে এতটাই ঘাতক করে তুলব যেন কেউ একে প্রতিরোধ করতে না পারে। তখন লয়েড বলে, বাহ গ্রিম, তোমার মধ্যে এখন এত জোশ। গ্রিম সৈনিকদের ওই সকল কথাগুলো শুনে একটু চটে যায়। এরপর লয়েড সোয়ার্ডের উপর তার এনচ্যান্টমেন্ট শুরু করে। সে প্রথম সোয়ার্ডের উপরেই একসাথে অনেকগুলা স্পেল লিখে ফেলে। গ্রিম বলে, সে একটা সোয়ার্ডের উপরই ম্যাজিকের লেয়ারের উপর লেয়ার তৈরি করছে, কোনো জায়গা ফাঁকা রাখেনি, তাও আবার সবগুলোই শক্তিশালী কাস্টিং লিখছে। তো লিখতে লিখতে একটা সময় লয়েড দেখে তলোয়ারটি ভেঙে যায়। লয়েড বলে, ঝামেলা হয়ে গেল, এটা তো ভেঙে গেছে। এই তলোয়ারটা আমার শক্তিশালী কাস্টিং ধরে রাখতে পারেনি, মনে হচ্ছে মুশকিল হবে। গ্রিম বলে, আরে না মাস্টার, হয়ে যাবে, আপনি করতে থাকুন তো। তারপর সে আবার এনচ্যান্টমেন্ট শুরু করে। সে লেখার পর অনেকগুলো তলোয়ার ভেঙে যায়, অনেকগুলো তলোয়ার শেষও হয়ে যায়। পরবর্তীতে গিয়ে একটা সময় দেখা যায় যে সে সাকসেস হয়েছে। তো এভাবেই তারা সব তলোয়ারের উপর এনচ্যান্টমেন্ট করতে থাকে। দিন পার হয়, রাত পার হয়, আবার সকাল হয়। তো এরপর লয়েডের সব তলোয়ারের উপর এনচ্যান্টমেন্ট করা শেষ হয়েছে। তখন আমরা দেখি অ্যালবার্টের কাছে লয়েড আবার এসেছে। অ্যালবার্ট বলছে, তাহলে 120টি সোয়ার্ডের মধ্যে 50টি সাকসেস হয়েছে। তখন তাদের সৈনিকরা বলা বলি করছে, 50টা সাকসেস হয়েছে, কি জানে কি হয়েছে। তখন লয়েড বলে, আমি দুঃখিত যে আপনাদের 70টি সোয়ার্ড এই কাজটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। সিলফা ভাবে ব্যর্থ কোথায় হলো। তখন লয়েড ভাবে সে 80টি সোয়ার্ডের ওপর এনচ্যান্টমেন্ট করতে সফল হয়েছিল, কিন্তু কিছু সোয়ার্ডের ওপর আবার বেশি স্পেল কাস্ট করায় সেগুলো নষ্ট হয়ে যায়, আর তার মধ্য থেকে মাত্র 50টি বাঁচে। তখন অ্যালবার্ট একটি তলোয়ার পর্যবেক্ষণ করে বলে, একজন মহাশ্রেণীর ম্যাজিশিয়ানেরও এনচ্যান্টমেন্ট কাস্টিং বেশি হলে 10% সাকসেস রেট থাকে, কিন্তু এটা তো আসলেই অসাধারণ। আমি যা ভেবেছিলাম সে মনে হয় তার থেকেও বেশি ট্যালেন্টেড। তখন একটি সৈনিক বলে, যদি এটা সত্যি হয় তাহলে তো আসলেই অসাধারণ। তখন আরেকজন সৈনিক বলে, চুপ থাকো, এমনটা কখনোই হতে পারে না। 70টা শট নষ্ট করার পর হয়তো সে হার মেনে নিয়েছে। এখন দেখো এগুলোতেও ধারটার আছে কিনা, একদম ফালতু। তখন তো সিলফা তাদের কথা শুনছিল আর ফুল ছিল। এসব কথা বলার পর যখন ওই সৈনিকটি তার খোলের ভেতর তার শটটি রাখতে যায়, সে দেখে তার খোল 2 ভাগ হয়ে গেছে। তখন ওই সৈনিকটি বলে, মনে হচ্ছে আমার খোলটা পুরনো হয়ে গেছে, এটা আবার ভেঙে গেল। তখন তো সিলফা ওই জিনিসটা অবাক হয়ে দেখছিল। তখন গ্রিম বলে, কেমন লাগলো? এরপর অ্যালবার্ট ওই তলোয়ারটি খুলে দেখে যেটা চকচক করছিল। ওইটার থেকে একটা গ্রিন অরা রিলিজ হচ্ছিল। লয়েড বলে, ভাই, যুদ্ধে এর ব্যবহার আমি নিজের চোখে দেখতে চাই, যদি আপনি অনুমতি দিতেন। অ্যালবার্ট বলে, ভালো হবে, তাহলে কি আপনি আমাদের সাথে যাবেন? বাবা আমাদেরকে একটা কাজ দিয়েছেন, মনস্টার্সের শিকার। তখন তো লয়েড এই কথা শুনে ব্লাশ করে। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি হয়। তো গাইস, আজকের এপিসোডটা অনেক বড় হয়ে গেল। অনেক সময় ফাইটিং সিন আর অ্যানিমের প্যাচগোস নিয়ে কথা বললে এমনিতেই ভিডিও বড় হয়ে যায়। যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।